ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাকে স্বাগতম। আজ আপনারা শুনবেন লেখিকা মোহনা দেবরায়ের গল্প আরোগ্য। মোহনা দেবরায়ের জন্ম 1998 সালে বারাসাতে। বর্তমানে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তরের ছাত্রী। 2019 সালের মাঝামাঝি সময় থেকে ফেসবুক সাহিত্য গ্রুপগুলি থেকে তার লেখালেখি শুরু হয়। বেশ কিছু পত্রপত্রিকা ও সংকলনে কিছু লেখা প্রকাশিত হয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2022-এ প্ল্যাটফর্ম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তার একক সংকলন এবং রক্তবিম্ব। আজকের গল্প পাঠে আমাদের সঙ্গে রয়েছেন দিব্যেন্দু এবং গল্পের সূত্রধার আমি আলোকলতা। শুরু হচ্ছে আজকের গল্প আরোগ্য। এই সেই বিখ্যাত টর্চার সেল? একেবারে। আজ ওই ঘর থেকে নির্দোষ বন্দীদের যন্ত্রণার আর্তনাদ শোনা যায়। চুপ করো অভিদা, সবসময় ঠাট্টাই আর কি ভালো লাগে না। চলে ইয়ার কি কেন হতে যাবে রে পাগলা? সত্যি বিশ্বাস না হয় কৃষ্ণতনুকে জিজ্ঞেস কর। কৃষ্ণতনুর নামটা শুনে পিছন ফিরে তার দিকে তাকাতে গিয়ে ঋতব্রত আবিষ্কার করে যে সে খুব মন দিয়ে ঘরের একটা কোণায় টর্চ ফেলে কি যেন দেখছে। কৃষ্ণতনুই ওদের মধ্যে একমাত্র যে এই যক্ষপুরীর নির্জনতার সাথে অভ্যস্ত। সে এই প্রাক্তন নীলকুঠিরের একমাত্র উত্তরাধিকারী। এই বাড়িটা একজন সাহেবের কাছ থেকে কৃষ্ণতনু ঠাকুর দাদা কেনেন প্রায় জলের তরে। তখন দেশ সবে স্বাধীন হয়েছে। সাহেবরা একে একে এই দেশের পাট চোকাচ্ছে। সেই সময়ই ফিলিপ অ্যান্ডারসন বলে একজন ভদ্রলোক এই বাড়িটা বিক্রি করার নোটিশ দেন। দামটা দেখে বেশ অবাকই হয়েছিলেন কৃষ্ণতনুর ঠাকুর দাদা শঙ্করবাবু। তিনি এই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন না। এখানে এসেছিলেন এক বন্ধুর বাড়ি নিমন্ত্রণে। তাকে আরও বেশি অবাক করেছিল যে বিষয়টা, সেটা হলো এত কম দামে বিক্রির নোটিশ দেওয়া সত্ত্বেও আশেপাশের কেউ বাড়িটা কিনতে উৎসাহী ছিল না। একদিন কাউকে কিছু না জানিয়েই এই অ্যান্ডারসন সাহেবের সাথে দেখা করতে আসেন শঙ্কর তরফদার। অল্প সময়ের মধ্যেই কথাবার্তা পাকা করে ওঠার সময় একটু কিন্তু কিন্তু করে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যদি কিছু মনে না করেন তবে কি একটা প্রশ্ন করতে পারি? অমায়িক হেসে সম্মতি জানিয়েছিলেন ফিলিপ। শঙ্করবাবু তখন সামান্য সংকোচের সাথে জিজ্ঞাসাই করে ফেলেছিলেন, এত অল্প দামে বাড়ি বিক্রির কারণটা কি? ফিলিপ যে জবাবটা দিয়েছিলেন সেটা একই সাথে বিস্ময়কর এবং মর্মান্তিক। সেই কাহিনী বংশ পরম্পরায় এসে পৌঁছেছে কৃষ্ণতনুর কানে। সংক্ষেপে বললে বিষয়টা এই রকম। ফিলিপের দাদু রবার্ট এই নীলকুঠিটা এখানেই তৈরি করেন। উদ্দেশ্য অবশ্যই চাষিদের দিয়ে জোর করে নীল চাষ করানো। এই বিষয়ে অচিরেই বিখ্যাত হয়ে ওঠেন রবার্ট। না, সাধারণ অত্যাচার তো সব নীলকর সাহেবই করে থাকেন। রবার্ট এই বিষয়টাতে রীতিমতো শিল্পী মনোভাব নিয়ে চলতেন। প্রথমে অনুনয় বিনয় দিয়ে শুরু হতো। বেশিরভাগ চাষিকেই সেভাবে রাজি করানো যেত না। তখন শুরু হতো হুমকি, ভয় দেখানো। যাদের ক্ষেত্রে তাতেও চিড়ে ভিজত না, তাদের বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যেত প্রথমে গৃহপালিত পশু পাখি, তারপর আস্তে আস্তে বাড়ির ছোট ছোট শিশু, বিশেষ করে কন্যা সন্তান। অনেক অভাগা চাষিকে সেভাবেও রাজি করানো যেত না, বরং তারা আরও মরিয়া হয়ে উঠত সাহেবের অত্যাচারের বিরুদ্ধে। সেই সব চাষিরা সশরীরেই অদৃশ্য হয়ে যেত গ্রাম থেকে, আর তাদের খোঁজ করার সাহস কেউ পেত না। কি হতো সেই সব ভাগ্যহীন কৃষকদের? সেই উত্তরও দিয়েছিলেন ফিলিপ। তখন তিনি খুব ছোট।
রবার্টের অত্যাচারের দিনও শেষ হয়েছে। নীল চাষ নিয়ে তখন আর কেউ মাথা ঘামায় না। একদিন বাড়ির একটা পরিত্যক্ত ঘরে ঢুকে এটা ওটা নাড়াচাড়া করতে করতে হঠাৎই মেঝেতে দেখতে পান একটা চৌকো দরজা। আধ ঘন্টা ৪৫ মিনিটের টানাটানি আর মরিয়া চেষ্টায় খুঁড়ে যায় সেই দরজা। একটা ছোট লম্ফ নিয়ে একসার আধো অন্ধকার সিঁড়ি বেয়ে নিচে নেমে যে দৃশ্যের সম্মুখীন হতে হয় ছোট্ট ফিলিপকে, সেটা ওইটুকু বয়সে যে কোনো বাচ্চাকে সংজ্ঞাহীন করে দেওয়ার পক্ষে যথেষ্ট। চাষিদের শিক্ষা দেওয়ার জন্য বিশেষ ফরমাইশ দিয়ে এক ধরনের কারিগরি আমদানি করিয়েছিলেন রবার্ট। আয়রন মেইডেন, মধ্যযুগের প্রধানত কল্পিত এক টর্চার ডিভাইস। সেই কল্পনাকে পৃথিবীর সৃষ্টিশীল মন দিয়ে বাস্তবে রূপ দিয়েছিলেন রবার্ট। আপাত দৃষ্টিতে জিনিসটা ছিল নেহাতি একটা কফিনের মতো মনুষ্যাকৃতির লোহার বাক্স, যার মধ্যে একটা আস্ত মানুষ ঢুকে যেত। দুটো পার্থক্য ছিল কফিনের সাথে। এক, এই বাক্সটার ডালার উপর একজন মানুষটার চোখের অংশটা মোটামুটি যেখানে পড়বে সেই জায়গাটাতে একটা আড়াআড়ি ফাঁক ছিল, যার মধ্যে দিয়ে ভিতরে থাকা মানুষটা বাইরের সব কিছু দেখতে পেত। দুই, বাক্সটার ডালাতে অসংখ্য লোহার ফলা বাক্সের ভেতর দিকে মুখ করে বসানো ছিল। ফলে যে মুহূর্তে একজন মানুষকে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাক্সের ডালা বন্ধ করা হতো, তৎক্ষণাৎ লোহার ফলাগুলো গেঁথে যেত বন্দির শরীরে। তবে ফলাগুলো খুব বেশি দীর্ঘ না হওয়ার কারণে একবারে শেষ করে দিত না ভেতরের মানুষটাকে, বরং রক্তক্ষরণে, ক্ষুধায়, তৃষ্ণায়, যন্ত্রণায়, তীরে তীরে, দগ্ধে দগ্ধে চেতনা হারাতো শাস্তিপ্রাপক। ঘরের মধ্যে দাঁড় করানো ছিল সেই রকমই 6টা আয়রন মেইডেন। তাদের মধ্যে 3টের পাল্লা খোলা, আর সেগুলোর পায়ের কাছে জমাট বেঁধেছিল শুকিয়ে যাওয়া রক্তের চাদর। আর সেগুলোর খোলা পাল্লার মধ্যে থেকে উঁকি দিচ্ছিল এক একটা পরিত্যক্ত বর্ণহীন নরকঙ্কাল। ভয়ে দিশাহারা হয়ে চিৎকার করে কোনো মতে দুর্দার করে সেই পরিত্যক্ত সিঁড়ি বেয়ে সেদিন ওপরে উঠে এসেছিল ফিলিপ। কিন্তু বাড়ির কাউকে বলতে পারেনি সেই অভিজ্ঞতার কথা। এর অল্প দিনের মধ্যেই তার দাদু অদ্ভুতভাবে মারা যান। হঠাৎ একদিন তার মৃতদেহটা আবিষ্কৃত হয় বাড়ির নিচের টর্চার চেম্বারে একটি আয়রন মেইডেনের মধ্যে। তার মৃত্যুর কারণ কোনোদিনই স্পষ্টভাবে জানা যায়নি। তবে মরার আগে প্রায় টর্চার সেলের এক কোণায় বসে মেঝের একটি বিশেষ জায়গায় এক দৃষ্টি তাকিয়ে থাকতেন রবার্ট অ্যান্ডারসন, আর কাউকে যেতে দিতেন না সেই দিকে। তার মৃত্যুর পরই এখানকার বাস উঠিয়ে অন্যত্র সরে যায় অ্যান্ডারসন পরিবার। তবে বাড়িটা যে কোনো কারণেই হোক তারা তখনও বিক্রি করেনি। সেই কাজটা শেষ পর্যন্ত করছেন ফিলিপ। সেদিন শঙ্কর বাবুর কাছে দুঃখ করে ফিলিপ বলেছিলেন, মিস্টার তরফদার, এই বাড়িটা অভিশপ্ত। বিক্রেতা হিসেবে আমি আপনাকে কিছুই বলতে পারি না, তবে একজন মানুষ হিসেবে বলছি, এই বাড়িতে যদি কখনো বসবাসের পরিকল্পনা করেন, সাবধানে থাকবেন। অনেক মানুষের ঘাম, রক্ত, চোখের জল আর অসহায় যন্ত্রণার চিৎকার চাপা পড়ে আছে এই বাড়ির ভিতের নিচে। মানুষ ছাড়া যে পৃথিবীতে আর কোনো ডেভিল নেই, সেই নির্মম সত্য সাক্ষ্য বহন করছে এই বাড়ি। বিষয়টা কৃষ্ণতনু দাদুকে নাড়া দিয়েছিল খুব। তিনি একটু কল্পনাপ্রবণ মানুষ ছিলেন। এই বাড়িটা একটা অদ্ভুত আকর্ষণে টেনেছিল তাকে। তিনি কিনে নেন বাড়িটা, কিন্তু পাকাপাকিভাবে বাস করেননি কোনোদিনই। ওকালতি করে প্রচুর রোজগার করেছিলেন। ভোগ করার লোক বলতে শুধু কৃষ্ণতনুর বাবা আর পিসি। কাজেই সেই অর্থের আরও খানিকটা ব্যয় করে আরেকটা বাড়ি কেনেন শহরতলির দিকে। সেখানেই পাকাপাকি বসবাস শুরু করেন সংসার নিয়ে। বছরে 2বার এসে এই বাড়িটার ঘরগুলো খুলে তদারক করে ঝাড়পোঁছ করিয়ে যেতেন খালি।
আর একজন কেয়ারটেকার রেখেছিলেন সারা বছর দেখভাল করার জন্য। সেই শঙ্করবাবু আজ বছরখানেক হলো মারা গেছে। কৃষ্ণতনুর বাবা বহুজাতিক সংস্থায় কাজ করার সুবাদে রাজ্যে প্রায় থাকেনি না। কাজেই সদ্য কলেজ পেরোনো কৃষ্ণতনুকেই মাঝে মাঝে এসে বাড়িটার তদারক করে যেতে হয়। সেই উপলক্ষেই ওরা চারজন এবার এসেছে। কৃষ্ণতনু দুই বন্ধু অভিজ্ঞান আর শুভব্রত, এবং শুভব্রতর ভাই ঋতব্রত। সে এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে। যাই হোক, অভিজ্ঞানের ইয়ার্কি জবাবে ঋতব্রত প্রায় ধমকে উঠে থাকে। এই ধরনের ঠাট্টা তার মোটেই পছন্দ নয়। আসলে ঠিক ভীতু না হলেও ঋতব্রত একটু নরম প্রকৃতির। কান্না, যন্ত্রণা, অত্যাচারের গল্প তাকে ভীষণভাবে নাড়া দেয়। এই নিয়ে ছোটবেলা থেকেই অনেক রকম ঠাট্টা তামাশা বিদ্রূপ তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তার স্বভাব মোটেই পাল্টায়নি তাতে। আজও সে হরর ছবি দেখে চোখ ঢাকে, রক্তক্ষরণ দেখলে ভীষণ বিচলিত হয়ে পড়ে। বর্তমানে অবশ্য অভিজ্ঞানের কথার অনুসরণে কৃষ্ণতনুর দিকে তাকিয়ে তাকে ঘরের কোণে কোনো একটা বিষয় নিয়ে আপাত দৃষ্টিতে গভীর গবেষণায় মগ্ন। ঋতব্রত পায়ে পায়ে এগিয়ে যায়। কি ব্যাপার কৃষ্ণদা, কি হয়েছে গো? মেঝের দিক থেকে দৃষ্টি না সরিয়ে কৃষ্ণতনু বলে, এই জায়গাটা দেখ, কেমন আঁচড়ের দাগ দেখতে পাচ্ছিস? নিচু হয়ে লক্ষ্য করে ঋতব্রত। ধুলোর স্তর ভেদ করে স্পষ্ট কিছু চোখে পড়ে না, তবে মেঝেতে কয়েকটা হালকা দাগ দেখতে পায় সে। কিন্তু সেটা নিয়ে এত চিন্তার কি আছে, সেটা মাথায় ঢোকে না ঋতব্রতর। খুব হালকা কয়েকটা দাগ দেখতে পাচ্ছি, সেগুলো তো যে কোনো কিছুরই হতে পারে। খুব কনসার্নিং বিষয় কি? না, তা নয়, কিন্তু আগের বারে এসেও আমি এখানে একা নেমেছিলাম, তখন কিন্তু এইরকম কোনো দাগ চোখে পড়েনি। আসলে একটা জিনিসই ভাবাচ্ছে। কি জিনিস? কিছুদিন আগে এই বাড়িতে চোর ঢুকেছিল, জানিস? তাই নাকি? হ্যাঁ, কিছু খোয়া যায়নি বা কি চুরি করতে এসেছিল সেটা বোঝাও যায়নি। ওপরের ঘরটার জানলার পাল্লা করাত ভাঙা দেখে রাতে রাউন্ড দিতে এসে শিবরতনদার সন্দেহ হয়েছিল। তখন সে একটা আওয়াজ দেয়, তাতেই একটা ড্যাঙা মতো লোক জানলা বেয়ে তড়াক করে উঠে লাফিয়ে পালিয়ে যায়, এবং পরে দেখা যায় যে লোকটা এই ঘরের মধ্যেই ঢুকেছিল। এবার কেন ঢুকেছিল সেটা অবশ্য জানা যায়নি, কিন্তু এখন এই আঁচড়ের দাগ দেখে মনে হচ্ছে এটা তারই কীর্তি। বুঝলাম, কিন্তু এমনও তো হতেই পারে যে কোনো পোকামাকড় বা জন্তু জানোয়ারের কাজ। হাসালেরই তো, এই এয়ারটাইট সেলে আবার জন্তু জানোয়ার আসবে কোত্থেকে? হ্যাঁ, তবে এক দুদিন আসে নিরেট দেওয়াল ভেদ করতে পারে আর বাতাস ছাড়াও বেঁচে থাকতে পারে। কিন্তু আমার কি মনে হয় জানিস, সেই অচেনা আগন্তুকই কেটে গেছে এই আঁচড়গুলো। এবার প্রশ্ন হলো কেন? অপ্রতিভ হয়ে যায় ঋতব্রত। প্রসঙ্গ পাল্টানোর জন্য সে বলে, আচ্ছা, সেই আয়রন মেইডেনগুলোর কি হলো? ফিলিপ বাড়ি বিক্রি করার আগেই ওগুলো ডিসপোজালের বন্দোবস্ত করে ফেলেছিল। ওসব সমেত কেউ কি আর বাড়ি বেচে নাকি? এই ঘরটাও তারপর বহুবার পরিষ্কার করা হয়েছে। শুভব্রত এতক্ষণ চুপ করেছিল, এবার বলে ওঠে, আচ্ছা বলছি, তোদের এই আঁচড় গবেষণা ছেড়ে এবার একটু ওপরে উঠলে হয় না? তোদের কার কী অবস্থা জানি না ভাই, আমার কিন্তু পেটের ছুঁচোটা একবারে ডন বৈঠক করতে করতে ক্লান্ত হয়ে গেছে ভাই। এমনও হতে পারে যে আঁচড়গুলো বোধহয় সেই কেটেছে। একটা অপশব্দ উচ্চারণ করে অভিজ্ঞান বলে, এ ভাই জীবনে খাওয়া ছাড়া আর কিচ্ছু চিনল না, এই কারণে কিছু হয়ে উঠল না বেচারার। কৃষ্ণতনু ততক্ষণে গবেষণা ছেড়ে শুভব্রতর দিকে দৃষ্টিপাত করেছে। মুচকি হেসে সে বলে ওঠে, অত জিনিস ওই দড়ির মতো শরীরে কোথায় যায় সেটাই একটা রহস্য। হাসাহাসি করতে করতে সিঁড়ির দিকে পা বাড়ায় ওরা চারজন। রাত্রে খেতে বসে কৃষ্ণতনু বলে, দেখ, সেই রাতে কে এসেছিল সেই নিয়ে আমার একটা ধারণা আছে। সেই ধারণা শুনতে কেউ বিশেষ উৎসাহ না দেখালেও
কৃষ্ণতনু নিজের খেয়ালেই বলতে থাকে। ওটা সম্ভবত ছিল শিবরতনদার নিজেরই ভাইপো সুবীর। মাঠে একটু খ্যাপা আছে, ও নিজেকে কী সব দিব্য দৃষ্টি ফিষ্টির অধিকারী বলে মনে করে। একবার শুনেছিলাম কদিন থেকেই নাকি ও বলছিল যে ওই ঘরের এক কোণেই খোদাই করা আছে নীলকর সাহেবের মৃত্যুর কারণ। ও নাকি কেমনভাবে জানতে পেরেছে। আমি শিবরতনদাকে বলেছি ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো একজন ডাক্তার দেখাতে। এই ধরনের হ্যালুসিনেটিং ডিসঅর্ডার সম্পূর্ণ কিউরেবল। এরপর প্রসঙ্গটা ঘুরে যায় মনোরোগের দিকে। এটা নিয়ে আর কোনো কথা হয় না। যাই হোক, রাত্রে হাতে গড়া রুটি আর দেশি মুরগির ঝোল খেয়ে তোফা ঘুম এসেছিল চারজনেরই। হঠাৎ একটা বিজাতীয় অস্বস্তিতে ঘুমের রেশটা ছিঁড়ে যায় ওদের মধ্যে একজনের। সাথে সাথেই একটা কথা মনে হয়ে সারা শরীর হিম হয়ে যায় তার। আজ বোধহয় আমাবস্যা। ইস, আগে খেয়াল করা উচিত ছিল। সারাদিন এত বিভৎস মর্মান্তিক বিষয় নিয়ে আলোচনা করাটা সাংঘাতিক ভুল হয়ে গিয়েছে, কিন্তু এখন উপায় নেই। নিজের বিছানায় কাঠ হয়ে শুয়ে থাকে সে। এই সময় মনকে অশান্ত হতে দেওয়া মানে সাক্ষাৎ নিয়তিকে ডেকে আনা। স্থির থাকতে হবে, এই কথাটাই ক্রমাগত জপ করে যায় সে, কিন্তু শেষ রক্ষা হয় না। এত অনুভূতি কেন? চারপাশের সমস্ত সজীব প্রাণকে নিজের মধ্যে অনুভব করতে পারছে সে। বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়ে থাকা ওই মহিরুহ প্রমাণ বটগাছটার মধ্যে সে আছে। ওই বটগাছে ঘুমন্ত সমস্ত পাখির মধ্যে সে আছে। যত নিশাচর কীটপতঙ্গ ঘুরে বেড়াচ্ছে এই মধ্যরাত্রে শিকার কিংবা অভিসারের লক্ষ্যে, নিজেকে তাদের সবার মধ্যে অনুভব করতে পারে সে। আজ বড্ড বেশি উত্তেজিত হয়ে গিয়েছিল মস্তিষ্কের কোষগুলো। তারই ফল এটা। না হলে উদ্ভিদের সঙ্গে এরকম চৈতন্যের ভাগাভাগি অতিরিক্ত মানসিক চাপেও কোনোদিনও হয়নি। গাছ জিনিসটা আসলে বড় গোলমেলে, সে যে সময়ের কোনো হিসেবই মানে না। গাছের চোখে আজও যা কালো তাই। মানুষের হিসাবে গাছের সময় এগোয় না। আর তাই হঠাৎ এত আলো কি করে এলো চারিদিক থেকে? ওই তো চারটে ছেলে পিঠে রুকস্যাক নিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে ঢুকছে বাড়ির প্রাঙ্গণে। পরক্ষণে পাল্টে যায় দৃশ্যপট। অন্ধকার রাত্রি, না, পুরোপুরি অন্ধকার নয়। মাথার ওপর ঝকমক করছে চাঁদের আলো। সম্ভবত পূর্ণিমার খুব কাছাকাছি কোনো তিথি। সেই আবছায়া অন্ধকারের সাথে মিশে একটা ছায়ামূর্তি সাবধানে পার হচ্ছে বাড়ির পাঁচিল। একটা বাদুড় হয়ে সেটাকে অনুসরণ করে সে। বাড়ির পিছন দিকে চলে যায় ছায়ামূর্তিটা। একতলার একটা বিশেষ বন্ধ জানলার সামনে এসে দাঁড়িয়ে হাতে ধরা একটা কিছুর কয়েকটা আঘাতেই খসিয়ে ফেলে পুরনো আমলের কাঠ আর মরচে পড়া লোহা। তারপর নিঃশব্দে ঢুকে যায়। ছায়ামূর্তিটা অবশ্যই লক্ষ্য করে না। এতক্ষণ পর পিছন পিছন আসার একটা বাদুড় হঠাৎই দৃগ্ভ্রষ্টের মতো আবার নিজেদের পথে ফিরে যায়, এবং সাথে সাথেই ঘরের দেওয়াল থেকে একটা টিকটিকি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতে থাকে তাকে। ঘরটাতে ঢুকে ছায়ামূর্তিটা মেঝের ওপর এদিক ওদিক টর্চের আলো ঘোরায় কিছুক্ষণ। অবশেষে একটা বিশেষ জায়গায় এসে স্থির হয়ে যায় সেই আলোকবৃত্ত। নিচু হয়ে হাতের এক টানে টর্চার সেলের দরজাটা টেনে খুলে ফেলে আগন্তুক। তারপর নেমে যায়। নিচের বন্ধ টর্চার সেলের মধ্যেও ওপরের মতোই একইভাবে আলোকবৃত্ত এদিক ওদিক ঘোরায় আগন্তুক। তারপর এগিয়ে যায় ঘরের একটা কোণের দিকে। পকেট থেকে একটা খুর বের করে। টর্চের আলোয় ঝিকিয়ে ওঠে তার ফলা। তারপর আলতো হাতে সেটা ঘষতে থাকে মাটির ওপর। ধীরে ধীরে একটা চাপা পড়া লেখা ফুটে উঠতে থাকে তলায়। হঠাৎ ওপর থেকে একটা শব্দ ভেসে আসে।
মুহূর্তে সতর্ক হয়ে যায় আগন্তুক। কারো পায়ের শব্দ শোনা গেল কি? খুঁটটা পকেটে ঢুকিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠে আসে সে। তারপর মিলিয়ে যায় রাতের অন্ধকারে। সহসা দৃশ্যপটের পরিবর্তন। আবার গভীর রাত। একজন মানুষকে হাত মুখ বাঁধা অবস্থায় প্রায় চ্যাংদোলা করে নিয়ে আসছে তিনজন। বাড়িটার অবস্থা অনেক বেশি ঝকঝকে। এই ছায়ামূর্তিগুলো অগ্রসর হয় সেই একই পথে, তবে এবার বাড়ির মূল ফটক দিয়ে। টর্চার সেলের মধ্যে একটা আরশোলা নির্বাক চেয়ে থাকে সামনে ঘুরতে থাকা পৈশাচিকতার দিকে, যাকে ঘরে নিয়ে আসা হলো সম্ভবত কোনো রকম ওষুধ প্রয়োগ করে আগে থেকেই তাকে প্রায় অচেতন করে দেওয়া হয়েছে। হাত পা নাড়ানোরও আর ক্ষমতা নেই তার। সেই অবস্থাতেই তাকে ধরে একটা কফিনের মতো বাক্সে ভরে দেওয়া হলো। সেই ব্যক্তি সামান্য প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু তিনজন পেশিবহুল মানুষের সামনে সেটা নেহাতি বিদূষকের ভাড়ামো ছাড়া আর কিছু মনে হলো না। মানুষটাকে কোনো রকমে বাক্সটার ভেতর দাঁড় করিয়ে সশব্দে ডালাটা বন্ধ করে দিল বাকিরা। শুধু উপরের একটা চওড়া ফাঁক দিয়ে জেগে রইল তার ভাষা ভাষা চোখ দুটো। এই দৃশ্যটা সে সহ্য করতে পারল না। তার মাথার ভেতর কি যেন হয়ে গেল। পরক্ষণে সে নিজেকে আবিষ্কার করল এক অচিন্তনীয় অবস্থায়। ওই তিনজনের একজনের মধ্যে বাকি দুজন যখন কাজ শেষ করে সিঁড়ির দিকে পা বাড়িয়েছে, এই তৃতীয়জন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল ঘরের একটা কোণার দিকে। একদিকে পড়ে থাকা একটা জং ধরা পেরেক তুলে নিয়ে ঘষতে লাগলো মেঝের ওপর। সেখানে ফুটিয়ে তুলতে লাগলো কতগুলো ইংরাজি বর্ণ, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় পাপের ডালা কানায় কানায় পূর্ণ। এরপর কত ছবি ছায়াবাজির মতো খেলে চলল। সব কিছুই সে প্রত্যক্ষ করল, কখনো গাছ, কখনো বা কোনো মনুষ্যত্বের জীবের চোখ দিয়ে। কখনো তার মনটা ভরে উঠল দুঃখে, ক্ষোভে, মমতায়, অসহায়তায়। আবার কখনো বা অন্ধ রাগে বা তীব্র ঘৃণায়। ক্লান্ত হয়ে পড়েছিল সে। কেন যে অমাবস্যাটা আসে প্রতি মাসে? সেই কোন শিশুকাল থেকে এই অদ্ভুত সমস্যায় জর্জরিত সে। অমাবস্যার রাতগুলোতে মনটা কোনো কারণে বিক্ষিপ্ত থাকলেই চেতনাটাও বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে সহস্র প্রাণের মধ্যে। তার কাছে কোনো ব্যাখ্যা নেই এর। সে জানে খুঁজে কোনো লাভও নেই। এটা স্রেফ তার শরীরের একটা বৈশিষ্ট্য, হয়তো প্রকৃতির কোনো বেখেয়ালি মিউটেশন। হয়তো ওর পরে এরকম মানুষ আরও জন্মাবে পৃথিবীতে। যুদ্ধ, অমানবিকতা, হিংসা, স্বার্থপরতা যাদের ক্লান্ত করবে, বিধ্বস্ত করবে। তাদের মস্তিষ্কে শিরায় শিরায় মানবিকতা প্রবর্তনকারী হরমোন ঘুরে বেড়াবে অপর্যাপ্ত পরিমাণে। বলিয়ান করবে আপাত দৃষ্টিতে কোনো অলৌকিক শক্তিতে। শুধু অমাবস্যায় নয়, বছরের যে কোনো দিন সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে তারা ব্যবহার করতে পারবে সেই ক্ষমতা। আরও অনেকে জন্মাবে এই পৃথিবীতে, যারা ঋতব্রতের মতো। নিজেকে সারিয়ে তোলার এটাই হয়তো প্রকৃতির শেষ চেষ্টা। পরদিন সকালে যথারীতি পাখির ডাকে সবার আগে ঘুম ভাঙল ঋতব্রতরই। পায়ে পায়ে জানলার কাছে এসে সামনে উদীয়মান সূর্যটার দিকে তাকিয়ে ঠান্ডা বাতাসের স্পর্শ নিজের গায়ে মুখে মেখে নিতে নিতে হঠাৎ বিদ্যুৎ চমকের মতো গতকাল রাত্রে শোনা এক টুকরো ইনফরমেশনের কথা মনে পড়ে গেল তার। শিবরতনদার ভাইপো সবির নিজেকে কি বলে দাবি করে সে? তাহলে কি এই অদ্ভুত বিবর্তন শুধুমাত্র ঋতব্রতের শরীরের বৈশিষ্ট্য নয়, আরেকটু বেশি আশা আছে? সুবীরও কি তাহলে ঋতব্রতর মতোই, বা তার চেয়েও ক্ষমতাশালী কোনো এক অদ্ভুত বিবর্তিত প্রাণী?
যে নিজের ইচ্ছা মতো স্থান কাল নির্বিশেষে যথা ইচ্ছা যেতে পারে, যে কোনো প্রাণী চৈতন্যকে নিজের করে নিতে পারে? ঋতব্রত যখন সেই ভৃত্যস্থানীয় লোকটার হাত দিয়ে রবার্ট অ্যান্ডারসনের মৃত্যু পরোয়ানা লিখেছিল, সুবীর কি দেওয়ালে বসেছিল কোনো রং বদলানো গিরগিটি হয়ে? ধীরে ধীরে ভোরের উদীয়মান সূর্য প্রশমিত করে দিতে থাকে ঋতব্রতর মনের প্রশ্ন আর উত্তেজনাগুলোকে। ওটা কি সূর্যের আলো নাকি আশার? এতক্ষণ আপনারা শুনছিলেন আরোগ্য, লেখিকা মোহনা দেবরায়, গল্প পাঠে দীপেন্দু, শঙ্করবাবুর চরিত্রে সৌভিক, ঋতব্রতর চরিত্রে প্রদীপ্তদা, অভিজ্ঞানের চরিত্রে সায়ন্তন, শুভব্রতর চরিত্রে আর্য, কৃষ্ণতনুর চরিত্রে দীপ, ফিলিপ এন্ডারসনের চরিত্রে রমাকান্ত এবং সূত্রধার আমি আলোকলতা। স্ক্রিপ্টিং সুমিত, ডিরেকশন ও আবহ বিশ্বদীপ, পোস্টার ডিজাইন শুভ। আজকের গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও একটি নতুন গল্পের সাথে হাজির হব খুব শীঘ্রই। ভালো থাকুন, গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।